কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। তো প্রথমেই আমাদের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মামের শারীরিক অবস্থা একদমই ভালো নেই। ওর পায়ের সেই সমস্যাটা আবার দেখা দিয়েছে। প্রথমেই ডান দিকের পাটা ফোলা ছিল, এখন তার সাথে সাথে বাম দিকের পাটাও ফুলেছে। এই পায়ের জন্য আমরা 2-3 রকম ডাক্তারকে দেখিয়েছি, তোমরা সবাই জানো, কিন্তু তারপরেও সেরকম কিছু উপকার হয়নি। রিপোর্টও প্রায় সবই নর্মাল ছিল, জানি না কী হয়েছে। তার উপর গতকাল বিকেল থেকে মামের শরীর খুবই খারাপ, কারণ ওর জ্বর এসছে। আমি জানি না, হয়তো ব্যথার টানেই জ্বরটা এসছে। তো তাই জন্য আমি আর আজকেও কাজে যেতে পারিনি, কারণ পরিবার পরিজনহীন আমরা এই দুজন। ভালো সময় হোক কিংবা খারাপ সময়ে দুজনেই দুজনের সাথী। দুজন ছাড়া সেরকম কেউ নেই দেখার। তাই আমি অসুস্থ হলে যখন ও ছাড়া আমার কেউ নেই, সেরকম ও অসুস্থ হলে আমি ছাড়া ওর কেউ নেই। সাধারণত আমরা দেখেছি যে কোনো রোগ, বিশেষ করে জ্বর, রাত হলে বা গভীর রাতে একটু বেশি বেশি তার এফেক্ট হয়। তো মামের ক্ষেত্রেও সেই একই জিনিসই হয়েছে। গতকাল রাতে ওর শরীর খুব খারাপ হয়ে গেছিলো, খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম। প্রায় 3টে 4টে অবধি আমি চেষ্টা করেছি যাতে ওকে সুস্থ করা যায়। ওর গোটা গা হাত পা যন্ত্রণা করছিলো, গা হাত পা টিপছিলাম, মাথা যন্ত্রণায় মাথা টিপে দিচ্ছিলাম। আর রাত্রিবেলা উঠে জ্বরের ওষুধ খাইয়েছি। তারপরে প্রায় আধা ঘন্টা 45 মিনিট পরে ও একটু নর্মাল হয়েছে। তারপরে ওর মাথায় হাত বোলাতে বোলাতে ও ঘুমিয়ে গেছে। আর আমিও প্রায় জেগেই ছিলাম বলতে পারো সারা রাত। কারণ সবচেয়ে বড় এটা দেখার দিক, যেই মেয়েটা সারাদিন বাড়িটাকে পুরো মাতিয়ে রাখে এবং ব্লগ ছাড়া একটা দিনও থাকতে পারে না, সে আজ এতটাই অসুস্থ যে তার মধ্যে মিনিমাম ব্লগ করার ক্ষমতাটুকুও নেই। তাই আমি ভাবলাম এই কাজটা তো শুধু একার নয়, এই ব্লগ করাটা যেরকম ওর একটা দায়িত্ব, সেরকম আমারও তো এটা কাজের মধ্যেই পড়ে। তাই আমি কেন পিছিয়ে থাকবো? ওর এই খারাপ সময় ওর কাজটা কেনই বা বন্ধ থাকবে, এবং তোমাদের থেকে কেনই বা আমরা বিচ্ছিন্ন হয়ে যাব? তাই আমি চেষ্টা করেছি বাড়িতে সমস্ত কাজ সামলে ওর সেবা করার পাশাপাশি একটু একটু করে সব কিছু দেখিয়ে রাখার, যাতে তোমাদের থেকে একদমই বিচ্ছিন্ন না হয়ে যেতে পারি। এবং তোমরা যারা সারাক্ষণ ওর খোঁজ নিতে থাকো, ওকে দেখতে পছন্দ করো, তাদের জন্যই আমাদের এই ব্লগ। এর আগেও মাম অসুস্থ হয়েছে, রেস্ট নিয়েছে, কিন্তু এবারে জিনিসটা সম্পূর্ণ অন্যরকম। এবারে ও আগের থেকে বেশি দুর্বল। আর এখানে একটা কথা আমি বলে রাখি, ও চ্যানেল নিয়ে এত পরিমাণ টেনশন করে, ও একটু কিছু হলেই ভাবে যে ও চ্যানেলটা এবার কি নষ্ট না হয়ে যায়। সবসময় আমাকে সারাদিন বলতেই আছে, ইস আমি উঠতে পারছি না, ব্লগ করতে পারছি না, আমার চ্যানেলটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আমার চ্যানেলে ভিউজ কমে যাচ্ছে। এইসব নিয়ে সারাক্ষণ টেনশন করে। ওর মানে ঠান্ডা লাগার মতো সেরকম কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমার সম্ভবত হয়তো ব্যথার টানে বা টেনশন কোনো একটা কারণে ওর জ্বর এসে গেছে। তো আমি এখানে এসেছি ওর জন্য একটুখানি গরম চা বানানোর জন্য, কারণ ও বলছে ওর গলা ব্যথা করছে। রাত্রেবেলা করে আমরা যদিও স্নান করি, হতে পারে যে ওখান থেকেও, কিন্তু এটা আমরা প্রথম থেকেই করি, নতুন করে ঠান্ডা লাগার কোনো ব্যাপার নেই। ওয়েদার চেঞ্জের জন্যেও হতে পারে। যাই হোক, ওর ঠান্ডা যেহেতু লেগেছে, তাই জন্য আমি ভাবলাম যে এই মুহূর্তে গরম চায়ের থেকে ভালো ওষুধ কিছুই হতে পারে না। তো বাড়ির মধ্যে যা ছিল, আমি আদা খুঁজতে গিয়ে দেখি আদা নেই। তো ওর কাছ থেকে জিজ্ঞেস করলাম, ও বললো মশলার কৌটোতে একটু লবঙ্গ আছে, ওটা একটু ভেঙে দিয়ে দিস। যেহেতু আমরা চা সবসময় খাই না, তাই জন্য চায়ের সমস্ত উপকরণ আমাদের বাড়িতে থাকে না। তো যদিও যাই ছিল তাই দিয়েই মোটামুটি দুজনের জন্য একটুখানি চা আমি বসিয়ে দিয়েছি। আমি খুব বেশি অসুস্থ হই না, কিন্তু যেই মুহূর্তে আমি অসুস্থ হই, যেই সময় আমি খুবই দুর্বল হয়ে পড়ি, ও 1-2 দিন। আর 1-2 দিন ও মানে আমাকে কিছু বুঝতেই দেয় না, কত সুন্দর করে গুছিয়ে সংসারের সমস্ত কাজ করে, আমাকে একটা মিনিটও আমাকে উঠতে দেয় না, একা হাতেই সব কিছু গুছিয়ে করে আমাকে সুস্থ করে তোলে, সেবা করে। তাই যেহেতু এবার ও অসুস্থ, তাই এবার আমার পালা এসছে ওকে সেবা করে সুস্থ করে তোলা। কারণ সত্যি কথা বলতে, মানুষের কোনো মানুষ দরকার হোক না হোক, অসুস্থতার সময় মনে হয় যে তার পাশে যদি একজন প্রিয়জন থাকে, তবে অনেকটা মনের শক্তি পাওয়া যায়। তাই আমি চেষ্টা করেছি এবার যাতে আমি ওর মনের জোর হয়ে উঠতে পারি, ওর পাশে থাকতে পারি, যাতে ও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কারণ অন্যবারের তুলনায় ও এবারে অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েছে। এমনিতে শরীর খারাপের চিন্তা, তারপরে চ্যানেলের চিন্তা, ভ্লগ যাচ্ছে না এই চিন্তা, ও অনেক রকম চিন্তা করে করে ওর মাথা যন্ত্রণাও স্টার্ট হয়ে গেছে। তো ওর এই দুর্দিনে, এই খারাপ সময়ে যদি ও আমাকেই পাশে না পায়, তাহলে কী লাভ এই কাজ করে, কী লাভ একজনের পাশে বন্ধু হয়ে থেকে? তাই অনভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমি চেষ্টা করেছি প্রতিটা কাজ খুঁটিয়ে খুঁটিয়ে করে, ঠিকঠাকভাবে করে, যাতে ওর পাশে থাকতে পারি এবং ওকে সুস্থ করে তুলতে পারি। সকাল সকাল আমরা দুজন এখানে চা খেতে বসে বিভিন্ন রকম গল্প করছিলাম, এবং আমি চেষ্টা করছিলাম যাতে ওর মনের ভাবটাকে আমি হালকা করতে পারি, ওর দুশ্চিন্তাগুলোকে আমি দূর করতে পারি। যদিও আমার কাজের জায়গা নিয়ে, কাজ নিয়ে এবং সংসারে আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু নিয়ে আমি সবসময় ভাবতে থাকি, কিন্তু কখনই আমি ওর সামনে আমার মনের ভাবগুলো প্রকাশ করি না। কারণ ও যখনই একা থাকে, যখনই বাড়িতে একা বসে থাকে, ও এই সমস্ত নিয়ে টেনশন করে এবং ওর শরীরটাকে আরও খারাপ করে ফেলে।
তাই আমি চেষ্টা করেছি ওর সাথে অন্যরকম খোলামেলা গল্প করে যাতে ওর মন থেকে এই সমস্ত জিনিসগুলোকে বের করে দিতে পারি। প্রকৃতপক্ষে মা মানসিকভাবে ভীষণ শক্তিশালী একটা মেয়ে, যে কোনো জিনিসকে খুব খুব সহজেই ট্যাকেল করতে পারে। তাই ওর এই হঠাৎ অসুস্থ হয়ে পড়াটা, ভেঙে পড়াটা আমি মেনে নিতে পারিনি সহজে। কালকে রাত থেকে মেনলি বলছে যে গলাটা খুব ব্যথা, মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আর ওর আবার অনেক সময় ব্যথার টানে জ্বর চলে আসে, মাথা ব্যথা বেশি ব্যথা হলে বা কোথাও লাগলে সেতে জ্বর চলে আসে। তো এটা একটা চিন্তার বিষয়। তো ওই জন্য সকালবেলা একটু ভালো করে চা বানাতে গেলাম, আদা নেই, তো ওই 2-3টে লবঙ্গ ছিল, ওই লবঙ্গটা দিয়ে এই চাটা করেছি। লিকার চা করেছি, কারণ দুধ চা খাওয়া এখন উচিত হবে না। একটা ব্যাপার হচ্ছে আমাদের দুজনের একটা রোগ আছে, মানে রাত্রেবেলা স্নান না করে ঘুমোতে পারিনি, এটা একদম প্রথম থেকে চলে আসছে। তো জলটা পুরো ঠান্ডা থাকে রাত্রিবেলা, সারাদিন যেমন হিট থাকে, রাত্রে জলটা পুরো ঠান্ডা হয়ে যায়। আমার মনে হচ্ছে এটা কিছু এফেক্ট হয়েছে, গলা ফলা ব্যথা, যাই না জ্বর আসবে কিনা, টেম্পারেচার বলছে ভেতরে ভেতরে জ্বর আসে। আর সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে মাথা যন্ত্রণা। কালকে সারা রাত মানে 3টে-4টে অবধি, তো 3টে-4টের সময় আমাকে ডেকেছিল, ডেকে বললো যে ওর নাকি মাথা যন্ত্রণা হচ্ছে। তো উঠলাম, উঠে মোটামুটি চেষ্টা করেছি, মাথা টিপছিলাম, কিন্তু ওর ব্যাপারটা ভেতর থেকে হচ্ছে, তো সেরকম কিছু এফেক্ট হয়নি। তো ওরকমভাবেই সকাল হয়ে গেছে। পায়েও যন্ত্রণা করছিলো, পায়ের জয়েন্ট ফয়েন্টগুলো ব্যথা করছিলো, তো একটু রাত্রেবেলা উঠে মালিশ করে দিলাম। সেই করতে করতে ভোর হয়ে গেছে। ভোরবেলা উঠে দুজন মিলে একটা 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি, কিন্তু এখনো ঘুম পুরো চোখে। তো ভাবলাম এরকম একটা ফাঁকা বাড়িতে একাও কেউ নেই, এখানে এই অবস্থা ওকে আমার একা ফেলে যাওয়াটা উচিত হবে না। তো তাই জন্যই বাধ্য আমার থেকে যাওয়া। দেখছি সারাদিন আজকে মোটামুটি ওকে রেস্ট দেবো, দিয়ে দেখবো কতটা কিছু ইমপ্রুভমেন্ট হয় কি না। আর ডাক্তারের ডেট আবার অনেকটা কিছুদিন পরে আসে, তো তার মাঝখানে কিছু হলে আমি সেরকমভাবে অন্য কোনো ডাক্তারের ব্যবস্থা করবো। দেখি কী হয়। এবার উঠি, কারণ অনেক কাজ আছে আমার। ওর আপাতত রেস্ট নিক, আমি কাজগুলো সামলাই, কারণ দুদিকে আমাকে সামলাতে হচ্ছে এখন। ওদিকে অনেকটা ওরা বিপদে পড়ে গেছে, এখন বাড়িটা তো সামলাতে হবে, বাড়ি ছাড়া বাড়িটাই তো মেন। তো চলো কাজগুলো করে নিই, পরে আসছি আমার। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাজার আছে, তো ওখান থেকে আমি তাড়াতাড়ি করে গিয়ে একটু মাছ নিয়ে এসেছিলাম। ও রুই মাছ খেতে প্রচুর পছন্দ করে, কিন্তু সেভাবে আমি রুই মাছ বাড়িতে আনি না। তো তাই জন্য আজকে আমি নিয়ে এসেছি ওর পছন্দের মাছটা, একটু ঝিঙে দিয়ে পাতলা ঝোল করবো বলে ঝিঙেও নিয়ে এসেছি। বাড়িতে টমেটো ছিল না, টমেটো আনতে বললো। শরীর খারাপের সময় ফল খুব উপকারী জিনিস, কিন্তু আমি এতটা বেলা করেই গেছি যে বাজারে কোনো ফলই আমি দেখতে পাইনি। তো এই কলার একটা দোকান ছিল, ওখান থেকেই কলাটা নিয়ে এসেছি। যদিও কলাটা দেখতে খুব একটা ভালো লাগছিল না, এই পুরো এত মানে আমি নিয়ে পুরো ঠকে গেছি। আমি কখনো সেরকম ফল কিনি না, তো একে রোদে ছিল, তারপর আমি যেটা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি। এখন বাড়ি এসে হাত দিয়ে দেখছি একদম নরম, মানে কলাগুলো প্রায় 50-60% পচে গেছে আর কি। আর ও একটুখানি পাতলা ঝোলের সাথে লেবু খেতে পছন্দ করে বলে বাজার থেকে লেবু নিয়ে এসেছি। লেবুর যা দাম, আমি ওখানে দাঁড়িয়ে 5 মিনিট ভেবেছি। একটা লেবু বলছে 10 টাকা করে পিস। যাই হোক, ওর যেহেতু শরীর খারাপ, আমি নিয়ে চলে এসেছি। তো এখানে মাছগুলোকে কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। যেহেতু শরীর খারাপ, তাই ইচ্ছে ছিল ওকে একটু জ্যান্ত মাছের ঝোল খাওয়াবো পাতলা করে। তো তাই জন্য আমি বাজারে গেছিলাম মেনলি চারাপোনা মাছ কিনবো বলে, ওটাই আমার মাথায় ছিল। কিন্তু এতটাই বেলা হয়ে গেছে, গিয়ে যেরকম আমি ফল পাইনি, সেরকম মাছের দোকানও সেরকম ছিল না। ওই একটা দোকানে মোটামুটি রুই মাছ ছিল, ওটাই একটুখানি তার সাথে কম সম করে এই রুই মাছটাই আমি নিয়ে এসেছি। আগে আমি মাছ ভাজতে পারতাম না, কিন্তু রিসেন্ট কিছুদিন আমি মাছ ভাজছি, কিন্তু মাছ আমি সেভাবে ভাজতে পারিও না। মাছটা উল্টাতে গেলে আমার খুব সমস্যা হয়, মানে মাছটা দিলে যেরকম জুড়ে যায়, ওই জোড়া জিনিসটা ভেঙে যায় আমি উল্টাতে গেলে। তো ও আমাকে দেখিয়ে দেয়, কিন্তু আজকে ও নেই, সেজন্য আমি একাই করছি সব। এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে ওকে হোমিওপ্যাথি ওষুধ খেতে বারণ করেছিলেন, এর জন্য এলোপ্যাথি ওষুধ খেতে বলেছিলেন। তো তাকে বলছি যে আসলে ও হোমিওপ্যাথি ওষুধটা এই রোগের জন্য খাচ্ছে না, ওর আরেকটা প্রবলেম রয়েছে শরীরে, যেটা একমাত্র হোমিওপ্যাথিতেই সম্ভব সারানো। তো গত 4-5 মাস ধরে ও ওই রোগের জন্যই হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছে, আর ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছে দুটো একসাথেই খাওয়া যাবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন যাচ্ছি জল আনতে। জলটা শেষ হয়ে গেছে, জলটা এনে তারপর রান্নাটা করলেও মানে জল একদম 1-1.5 বোতল ছিল, আমি দেখিনি। তো যখন আমি রান্নাটা মানে মাছটা ভাজা হয়ে গেছে, এবারে মাছের জন্য তো জল লাগবে, তো এটা ভরতে গেছি, গিয়ে দেখি জল পুরো শেষ। তো আমি জল আনতে যাচ্ছি, আর বাইরে দেখো বৃষ্টি একটু হয়ে গেছে।
বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার যতক্ষণ না বৃষ্টি কমবে আমি জল কী করে আনতে সেটাই ভাবছি। এবার এক্ষুনি বৃষ্টিটা এলো, এক্ষুনি বৃষ্টি এসছে। দেখি একটা ছাতা নিয়ে নিই, ছাতা নিয়ে তারপর জল আনতে যাচ্ছি। তো জলটা নিয়ে আসার পরে আমি সবজিগুলো কাটতে বসে গেছি, ও ভেতরে রেস্ট নিচ্ছে। আর আমার একটু ইচ্ছে ছিল তো আমি কোথা থেকে জল আনি সেটা তোমাদেরকে দেখাবো, আর রাস্তাটার কী অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু রাস্তায় বেরোনোর পরে আবার বৃষ্টিটা চলে আসে, তাই জন্য আমাকে ফোনটা পকেটে নিয়ে নিতে হয়। আর যদিও টাইম কলের ওখানে যাওয়ার পরে বৃষ্টিটা একটু ধরেছিল, কিন্তু ওখানে সবজি দোকান দাঁড়ানোর জন্য এত পরিমাণ মানুষের ভিড় হয়ে গেছে, তোমরা সবাই যেন আমি লোকজন দেখলে একটু নার্ভাস হয়ে পড়ি। তো আমি মানে অনিচ্ছাকৃতভাবেই ওটার ফোনটা বের করতে পারিনি, কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি এখানে সবজিগুলো সব কেটে নিচ্ছি। এখানে আলু, ঝিঙে, পটল, টমেটো সবই রয়েছে ওর পাতলা ঝোল বানাবো বলে। জানি আমি শত চেষ্টা করলেও মামের মতো হাতের টেস্ট আনতে পারবো না, যদিও আমার রান্না সম্পূর্ণ ওর থেকেই শেখা। তবু চেষ্টা করব যাতে ওর মুখে একটু স্বাদ লাগে, কারণ অন্য সবার ক্ষেত্রে আমি জানি না কী হয়, যেরকম আমাদের শরীর খারাপ হয়ে গেলে সেরকম খেতে ভালো লাগে না, কিন্তু মাম যখনই অসুস্থ হয়ে পড়ে ওর মুখের সামনে ভালো স্বাদের খাবার রাখলে ওর খুবই ভালো লাগে। মাম সব রকম খাবারই খেতে খুবই পছন্দ করে, আর সবজি স্পেশালি খুবই ভালো লাগে ওর। তাই আমি যখনই জলটা আনতে গেছিলাম, আমি দোকানে যাওয়ার জন্য টাকাও ছিল আমার পকেটে, তো সেই সবজির দোকানটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। তো ওর পছন্দের কিছু সবজি আমি নিয়ে চলে এসেছি। ভালো ভেন্ডি ছিল, ভেন্ডি নিয়েছি। আর এই গাঁটি কচুগুলো মাম খেতে এত পছন্দ করে, ওটা অল্প করে নিয়েছি। আর এখানে ঝিঙের খোসাটাও রেখে দিয়েছে, পরে হয়তো বাটবে। চিচিঙ্গে নিয়ে এসেছি ভাজা করার জন্য, আর কালকে ঝোল করার জন্য এই সজনে ডাঁটাগুলো নিয়ে এসেছি। আমি যখন সবজি কাটছিলাম ও ভেতর থেকে কথা বলতে পারছে না ঠিক করে, তাও বলে যাচ্ছে ঝিঙের খোসাগুলো একদম বাইরে ফেলিস না, প্লাস্টিকের মধ্যে রাখ, ওগুলো আমি পরে বাটা করবো। আমি আর কিছু বলিনি, তো ওগুলোকে আমি ওই জন্য আমি প্লাস্টিকের মধ্যে ভালো করে রেখে দিয়েছি। তো এখানে বসে গেছে আমার রান্না, ও আমাকে মোটামুটি বলেও দিয়েছে, আমি জিজ্ঞেস করে নিয়েছি যে কীভাবে খাবে ও। তো সেই মতো কালো জিরে ফোড়ন দিয়ে একটু পাতলা করে ঝোল করার চেষ্টা করছি আমি। মামের ছোটোবেলা থেকেই পরিস্থিতি আর শরীর ওকে খুব খুব ভুগিয়েছে। ছোটো থেকে সেরকম কিছু পুষ্টিকর খাবার যেরকম ও খেতে পারেনি, সেরকম আমি শুনেছি ও ছোটো থেকেই অনেক রোগে ভুগেছে, প্রচুর রোগে ভুগেছে ও। এক কথায় বলা যায় ও ওষুধের ওপরেই সম্পূর্ণভাবে বেঁচে ছিল। ছোটো থেকে ভালোবাসা আদর না পাওয়া মেয়েটা কখনো কারো কাছে কিছু আবদার করেনি, নিজের নিজের চাহিদাগুলো সবসময় লুকিয়ে রেখেছে। আর আজকে আমি ওর জীবনে আসার পর থেকে ও আমার কাছে একটু আবদার করে, কারণ সে সেই ভালোবাসাটা পেয়েছে, সেই আশ্বাসটা পেয়েছে। তাই ওর যা যা ইচ্ছে, যা যা খেতে ইচ্ছে হয়, যা যা নিতে ইচ্ছে হয়, সব আমাকেই ও বলে। বেশ কিছুদিন হলো আমি আর মাম সম্পূর্ণভাবে লঙ্কা গুঁড়ো খাওয়া বন্ধ করে দিয়েছি, যেহেতু এটা খেলে পেটে একটু অস্বস্তি মতো ভাব হয়। শুধুমাত্র কাঁচা লঙ্কা ঝোলই আমরা করি। আর আজকের তরকারিটা দেখুন একটা লাল হয়েছে, তো এটা কেউ ভেবো না যে আমি ওখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি। আসলে এটা পুরো পাকা টমেটোর কালার এসছে একটা। আমি যতটা সম্ভব অল্প মশলা দিয়ে আজকে ঝোলটা বানানোর চেষ্টা করেছি। ঝোলটা ফুটে উঠতে মাছটা দিয়ে দিলাম ওর মধ্যে। আজকে একটু বেশি করে রুই মাছ নিয়েছিলাম, প্রথমত কম দামে পেয়ে গেছি। আর ও একটু রুই মাছ খেতে খুব পছন্দ করে, তাই একটু বেশি করে নিয়েছি যাতে ওর মনের ইচ্ছাটা পূরণ হয়, কারণ এতদিন পরে ও রুই মাছ খাচ্ছে। তো এদিকে ঝোলটা প্রায় হয়েই এসছে, আরও কিছু আমার কাজ পড়ে রয়েছে। মামকে আমি বললাম যে তাড়াতাড়ি করে স্নানটা করে নে, বেশি বেলা করা উচিত হবে না। ওর চুল তোমরা লম্বা দেখেছো, তাই জন্য ওর চুল পুরোপুরি ভেজালে প্রায় শুকোতে চায় না। ওই জন্য আমি বললাম যে মাথার সামনেটা অল্প একটু ভিজিয়ে নে, তারপর স্নান করে নিবি, কারণ আজকে চুলটা ভেজাস না, কারণ এরপরে ও ফ্যান ছাড়া ঘুমোতে পারে না। এই ভেজা অবস্থায় যদি ফ্যান চালিয়ে ঘুমোয় একবার, তাহলে জ্বরটা আরও ঘিরে ধরবে। তাই জন্য ও আমার কথা মতো মাথার সামনেটাই ভালো করে ভিজিয়ে নিচ্ছিল। আমি ওকে বলেছিলাম যে আমি মাথাটা নাহলে ধুয়ে দিই, ও বলছে না না আমার ওর নাকি শান্তি হয় না। তো যাই হোক ও করছে, আর আমি এদিকে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ও অসুস্থ হওয়ার পরে ঘরটা পুরো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সুস্থ থাকলে ওকে কিছু বলতেই হয় না, আমি যখনই ঘরে আসি মনে হয় যেন আমি প্রথমবার এই ঘরটা এলাম, নতুন একটা ঘরে এলাম, এতটাই ও পরিষ্কার যত্ন করে রাখে। কিন্তু ও অসুস্থ হয়ে পড়লে আমি এতটাও ঠিকঠাক করে সামলাতে পারি না। তবুও চেষ্টা করেছি যাতে ঘরটা একটু ঠিকঠাক করে রাখা যায়, কারণ সত্যি কথা বলতে একটা অসুস্থ মানুষের পাশে এরকম নোংরা ঘর রাখতে নেই, তাতে তার অসুস্থতা আরও বেড়ে যেতে পারে। তাই চেষ্টা করছি অল্প সময়ের মধ্যেও যাতে ঘরটা একটু গুছিয়ে রাখা যায়। এখানে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা যে এখনও আমাদের পাশে রয়েছো তার জন্য আমরা আন্তরিকভাবে তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কারণ মাম এখন অ্যাভেলেবেল নেই, যতটা যা করছি আমিই করছি। আমি সত্যি কথা বলতে ক্যামেরা এই ব্যাপারগুলো ছোটো থেকে খুব একটা বুঝতাম না। আমি মোটামুটি ফোন চালাতাম ঠিক আছে, কিন্তু এই ভিডিও করার পরে এত আমি এক্সপার্ট নই। তাই ক্যামেরা অ্যাঙ্গেল কী করে নিতে হয়, সেরকমভাবে এডিটিং কী করে করতে হয়, কোনো জিনিসটাই আমি ঠিকঠাকভাবে অত জানি না। যা মোটামুটি প্রথম দিকটা হয়তো মামকে আমি দেখিয়েছিলাম, কিন্তু মাম এখন অনেক বেশি বোঝে এগুলো আমার থেকে। তো আমি যতটা সম্ভব ওর থেকে জিজ্ঞেস করে এগুলো করার চেষ্টা করছি।
ও তবুও আমার হাত থেকে ফোন ছিনিয়ে নিচ্ছে এডিট করবে বলে, কিন্তু আমি কোনোভাবেই ওকে দিচ্ছি না। তাই বলতে পারো মোটামুটি ভিডিওর বেশিরভাগ জায়গাটা আমি এডিট করছি, আমি ভয়েস দিচ্ছি, তবুও ও চেক করে নিচ্ছে। আর এই সমস্ত করতে করতে অনেকটা সময় চলে যাচ্ছে, আর ঠিকঠাক সময়ে আমরা ভিডিওটাকে আপলোড করতেও পারছি না। তাই জন্য যেখানে আমাদের 2টোর সময় ভিডিও যায়, সেখানে কখনো 3টে বাজছে, কখনো 4টে বাজছে। তো তোমরা এই কিছুটা সময় বেশ কিছুদিন একটু মানিয়ে নাও, মানিয়ে গুছিয়ে নিয়ে আমাদের পাশে থেকো। খারাপ ভেবো না, কিছু করার নেই, আমি এক হাতেই সব সামলাচ্ছি, তো তাই এই সব কিছু একসাথে মেনটেন করতে পারছি না। আমিও খুব একটা চাপমুক্ত অবস্থায় নেই, কারণ আমার মাথায় তো একটা খুব বড় প্রেশার এসছে, যেটা তোমাদের একটু পরেই আমি জানাবো। শুধু তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই খারাপ সময়টা তোমরা যেভাবে আমাদের পাশে আছো সেভাবে আরও কিছুদিন থেকো। আমি চাই না কবে ও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে, কারণ আমি চাই ও সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার পরেই একমাত্র ব্লগের সামনে আসুক। কারণ এই সমস্ত চাপ সামলেই, ঘর পুরো সামলেই ও শরীর এতটাই খারাপ হয়ে পড়েছে যে উঠতে পারছে না আজ। আগে যেহেতু আমি সকালবেলা যাওয়ার সময় বাসন মেজে দিয়ে যেতাম, আবার এসে যখন বাসন মাজতাম তাতে বাসনটা কম পড়তো, কিন্তু এখন যেহেতু আমি একবারই সব করছি তাই জন্য অনেক বেশি বেশি বাসন পড়ছে। তো সব কিছুই মোটামুটি চেষ্টা করছি যাতে ইজিভাবে করে নেওয়া যায়। তো এখানে এই বাসনগুলো সব মেজে নিচ্ছিলাম, নোংরা বাসনগুলো যেগুলো রান্নার পরে পড়েছে। কারণ এরপর আমার এখনও একটা আইটেম বাকি রয়েছে, কারণ আমি আজকে বাজার থেকে ওর জন্য একটু মাছের মাথা আর মাছের তেল নিয়ে এসেছিলাম, কারণ ওটা দিয়ে ও একটু চচ্চড়ি খেতে পছন্দ করে। তো ওটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটুখানি চচ্চড়ি বানাবো বলে। চচ্চড়ি কীভাবে বানায় আমি একদমই জানি না, কারণ আগে আমি কখনো চচ্চড়ি খাইও নি আর দেখিও নি কেমনভাবে বানায়। তো মামের সাথে দেখা হওয়ার পর থেকে আমি অনেক কিছু আইটেম সম্পর্কে জেনেছি। তো ওই আমাকে শিখিয়েছে কীভাবে এইসব বানাতে হয়। তবুও আমি ভুলে যাই কীভাবে বানায়। তাই এইবার যখন আজকে চচ্চড়িটা রান্না করব, তখন ওর থেকেই জিজ্ঞেস করে করে রান্না করব। বাসন কোসন সব মাজা হয়ে গেছে। আমি মামের যে নাইটি দুটো পড়েছিল ওগুলোকে ভালো করে ধুয়ে এই ছাদে মেলতে এসেছি। এখন আমি বুঝতে পারছি মাম কত কষ্ট করে একটা ব্লগ বানায় আর কী করে এই 4-5 বছর ওটাকে মেনটেন করছে। এই সমস্ত কাজ করার আগে স্ট্যান্ড দিয়ে ক্যামেরাকে দাঁড় করানো, পুরো জিনিসটাকে 2-3টে অ্যাঙ্গেল থেকে শ্যুট করা। সত্যি বলতে আমি অনেক ব্লগারকে দেখেছি, কিন্তু মামের ব্লগ আমার একদমই অন্যরকম লাগে। ও এত সুন্দরভাবে সিনেমাটিকভাবে এডিট করে, দেখতে খুবই সুন্দর লাগে। তবে তার বদলে ও প্রতিদান সেরকম পায় না বলেই মানসিকভাবে মাঝে মধ্যে ভেঙে পড়ে। তবে আমি ওকে বোঝাই যে কখনো কোনো কষ্টের ফল কখনোই বিফলে যায় না। রান্না আপাতত শেষ হয়ে গেছে, এইমাত্র স্নান করে এলাম। এখানে দুবেলার ভাত করে নিয়েছি, দেখাই তোমাদের। দুবেলা মোটামুটি আমাদের হয়ে যাবে। আর তরকারি আমি সেরকম কিছু করার চেষ্টা করেছি, ও যেগুলো খেতে পছন্দ করে। এই যে মাছ এনেছিলাম, একটু ঝিঙে দিয়ে পাতলা ঝোল করেছি, এটা আমি করতে পারি, করেছি তাই। আর অল্প মাছ ছিল, এটা আলাদা করে রেখে দিয়েছি 3টে। এটা কালকে দুপুরে হয়ে যাবে আমাদের, কারণ আমি থাকবো না, আর ও রাতে আর আমি আরও দুজনে হয়ে যাবে। 3টে আমার লাগবে মোট টোটাল। একটু লেবু এনেছিলাম ওর জন্য। আর ওই মাছের তেল ছিল, আর ঘরের কটা পটল ছিল, ওটা দিয়ে আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করে করে এই মাছের মাথা, অর্ধেক মাথা দিয়ে এই ওকে জিজ্ঞেস করেই চচ্চড়িটা করেছি। ওইগুলো খেতে খুব পছন্দ করি, ভাবলাম একটু বানাই আজকে। এই মোটামুটি করতে পেরেছি। স্নান হয়ে গেছে, প্রায় 2:30 মতো বাজতে যায়। এখন খেতে বসবো দুজন মিলে। যদি আজকে চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি খাওয়াবো, কিন্তু হলো না, আমি একা সব করছিলাম, টাইম কুলিয়ে উঠতে পারিনি। যাই হোক, চলো খেতে বসে যাই, তোমরা ব্লগটা দেখতে থাকো। দুপুরের পর থেকে ব্লগটা সেভাবে আর দেখাতে পারিনি। এখন বাজে রাত্রি 8টা, আর এখন দেখছি মামের গায়ে একটু জ্বর এসছে। আর ও জ্বর এলে একদমই ও ঘুমোতে পারে না, দুপুরবেলাও ঠিকঠাক করে ঘুমোতে পারেনি। তাই এখন উঠে ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছিলাম যাতে জ্বরটা একটু নেমে যায়। আর একটা কথা তোমাদেরকে এখানে বলতে চাই, একটা খুব বড় সমস্যা আবার এসে দাঁড়িয়েছে আমাদের জীবনে। সমস্যাটা হচ্ছে যে যেখানে আমি একদিন ছুটি করতে চেয়েছিলাম মামের অসুস্থতার কারণে, সেখানে আমাকে 3-4 দিন বসে যেতে হয়েছে। যদিও হয়তো আমি আজকে যেতে পারতাম না, কিন্তু অনিচ্ছাকৃতভাবেই আমাকে আরও 2-3 দিন বাড়িতেই থাকতে হবে। কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমার কাজের জায়গায় ব্রাঞ্চ কম আর লোক একটু বেশি হয়ে গেছে। তাই জন্য আমি এই ছুটিটা যখন করেছি, সেই মুহূর্তেই ওরা ডিসাইড করেছে যে মোটামুটি আমাকে এখন ডাকবে না। তোমরা দেখেছো আগেরবারও যখন আমি ছুটি করি তখন প্রায় আমাকে 10-11 দিন বসিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় মাম না থাকলে আমাদের বাড়িতে হয়তো খাওয়াও হতো না। এমনকি এই মাসের ঘর ভাড়া, গ্যাস, ইলেকট্রিক বিল, জলের বিল সবই মামের ওই টাকা থেকেই গেছে, সবই ও দিয়েছে। অনিচ্ছাকৃতভাবেই ওর থেকে টাকাগুলো আমাকে নিতে হয়। যাই হোক, তবে এটা বলতে পারি যে আমার বিপদের দিনে আমার সবথেকে বড় সাপোর্ট সিস্টেম হলো মাম। চলো আর বেশি কথা বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করব। তোমরা প্লিজ এরকম খারাপ সময় আমাদের পাশে থেকো, আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। খুবই প্রয়োজন তোমাদের সাপোর্টের আমাদের। সবাই খুব ভালো থেকো।